ব্যাপক দর কষাকষির পর অবশেষে শান্তির আভাস আমেরিকা ও ইরানের। পরমাণু ইস্যুতে চুক্তিতে রাজি তারা। যুদ্ধ করা থেকে সরবে কি দুই দেশ? 17 বছর পর নির্বাসন থেকে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বলছে বিশ্ব মিডিয়া। বিশ্ব নেতাদের শুভেচ্ছার জোয়ার, কি বলছেন তারা? ইসরায়েলের ভয়ঙ্কর রহস্যময় বোমার আঘাতে পুড়ে ছাই বহু ফিলিস্তিনি। রক্তের দাগ ও ছাই ছাড়া শরীরের কোনো চিহ্ন নেই। কি সেই অস্ত্র? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। দফায় দফায় ব্যাপক দর কষাকষির পর শেষ পর্যন্ত শত্রুতা ভুলে আপোষের পথে আমেরিকা ও ইরান। দুই দেশই পরমাণু ইস্যুতে ছাড় দিয়ে চুক্তিতে রাজি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একদিকে নির্দিষ্ট সীমায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে পারে ওয়াশিংটন, অন্যদিকে তেহরানও বিধিনিষেধ ও কঠোর পরিদর্শনে রাজি হতে পারে বলে জানিয়েছে তুরস্ক। অবশেষে দুই দেশ কি যুদ্ধ শুরু হওয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে, নাকি ইসরায়েল যুদ্ধে উস্কানি দেবে? হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই নমনীয়তা প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্র এমনকি নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতেও সম্মত বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এসব কথা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, হাকান ফিদান বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সীমার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে আগ্রহী বলে মনে হচ্ছে, যা একটি ইতিবাচক দিক। অন্যদিকে ইরানও অনুধাবন করছে যে একটি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। তিনি বলেন, ওয়াশিংটন বুঝতে পারছে যে তেহরানের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাদের ওপর জোর খাটানো এখন অর্থহীন। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ়ভাবে বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ তাদের পারমাণবিক অধিকারের দাবিতে অনড় থাকবে। তবে এত কিছুর পরও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, তেহরান আন্তরিকভাবেই একটি চুক্তিতে পৌঁছাতে চায়। এর বিনিময়ে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রায় বিধিনিষেধ এবং কঠোর পরিদর্শন ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত। এর আগে 2015 সালের চুক্তিতেও তারা তাই করেছিল। এসবের বিনিময়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞাগুলোর প্রত্যাহার চায় তেহরান। এদিকে ইরানের সঙ্গে এই কূটনৈতিক আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন শেয়ার করেছেন তিনি, যার শিরোনাম, পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ওই প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, পেন্টাগন মার্কিন বাহিনীকে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে। এটি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। আল জাজিরা বলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে একই সাথে দুটি বিমানবাহী রণতরীর উপস্থিতি থাকবে, তাও এমন এক সময় যখন ট্রাম্প একটি পারমাণবিক চুক্তির ব্যাপারে ইরানের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করছেন। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তেহরানের বিরুদ্ধে কঠোর নীতি নেয়ার পক্ষে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য সে সময় ট্রাম্প কূটনৈতিক সমাধানের প্রতি পক্ষপাত দেখান। বৈঠকের পর লেখেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। আগামী মাসেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। যতদিন প্রয়োজন আলোচনা চালিয়ে যেতে চান তিনি। বলেন, তিনি এমন একটি চুক্তি চান যাতে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র না থাকে। একই সাথে ট্রাম্প এই হুঁশিয়ারিও দেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর হামলা হতে পারে। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে আলোচনা করার কোনো সুযোগ নেই বলে কঠোর অবস্থান নিয়েছে ইরান। এদিকে এরই মাঝে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি অভিযোগ তুলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান এই আলোচনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে তা ভেস্তে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। 17 বছর পর নির্বাসন যুবরাজ থেকে প্রধানমন্ত্রী। 35 বছর পর বাংলাদেশ প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। 2/3 আসনে বিএনপির ঐতিহাসিক বিজয়। সাবেক প্রধানমন্ত্রীর ছেলের হাতে বাংলাদেশের শাসনভার। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এমন সব শিরোনাম করেছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো। বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, গার্ডিয়ান, আনন্দবাজার, এনডিটিভি, ডনের মতো সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনাম ছিল বিএনপির এই জয়। গুরুত্বের সাথে তারা প্রচার করেছে এই সংক্রান্ত খবর। বিশ্লেষণ, বিএনপির জয় নিয়ে আর কি বলছে বিশ্ব মিডিয়া? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন শহীদ আরাফাত।
রক্তাক্ত জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং সেই বিজয়ের প্রধান নায়ক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিনব্যাপী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও টেলিভিশনে অন্যতম প্রধান শিরোনাম ছিল এমন। 17 বছর নির্বাসনে কাটিয়ে এখন বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুত তারেক রহমান, এমন শিরোনাম করেছে বার্তা সংস্থা এপি। বেশিরভাগ আসনে জয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় প্রভাব ফেলবেন তারেক রহমান, প্রতিবেদনে এমনটি উল্লেখ করে এপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রধান শিরোনাম ছিল নির্বাচনে বিএনপির 2/3 আসনে নিরঙ্কুশ বিজয়। এই জয়কে তারেক রহমানের ভাগ্য পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে বিবিসি। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই তারেক রহমান, এই শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। বাংলাদেশের নির্বাচন হাসিনা পতনের পর বিএনপির ঐতিহাসিক বিজয় শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। গত 2 দশকের মধ্যে বাংলাদেশের প্রথম সুষ্ঠু নির্বাচন আখ্যা দিয়ে তারেক রহমানের সহজ বিজয়কে সামনে নিয়ে এসেছে সংবাদ মাধ্যমটি। রয়টার্সের শিরোনাম ছিল বাংলাদেশের নির্বাচনে বিএনপির জয়, প্রাক্তন শাসকদের ছেলে প্রধানমন্ত্রী হতে চলেছেন। গত কয়েক মাস ধরে চলা অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় থেকে বাংলাদেশকে বের করে আনতে প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হতে চলেছে, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করছেন তারেক রহমান। বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক ভারসাম্য ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ, এমন শিরোনাম ছিল দ্য মেস টাইমসের। পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদন ছিল জুলাই আন্দোলনের পর বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রত্যাশিত বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিএনপি কমপক্ষে 212টি আসনে বিজয় পেয়েছে বলে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। তারেক রহমানের বিজয় ভারতের জন্য কি বার্তা দেয়, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ভারতের শক্তিশালী গণমাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, সীমান্ত নিয়ন্ত্রণ এবং অনুপ্রবেশের মতো বিষয়গুলোতে সহযোগিতা করতে নতুন সরকার কিভাবে কাজ করে সেদিকে তাকিয়ে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম উইঅনের শিরোনাম ছিল 2/3 আসন পেয়ে বিএনপি ক্ষমতায়, তারেক রহমান হতে যাচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেদনে ছিল বিএনপি জোট 297 আসনের মধ্যে 213টি আসন পেয়েছে। প্রায় 2 দশক ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি জনগণের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি, এই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। তবে তারেক রহমানকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও পশ্চিমবঙ্গের পত্রিকাটিতে উঠে আসে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা আর অভিনন্দনে জোয়ারে ভাসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফলাফল নিশ্চিত হওয়ার পর শুক্রবার সকালেই তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাই ডেকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। সেই সাথে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত আমেরিকা ও চীনের দূতাবাসের পক্ষ থেকেও। সঞ্জিদ ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। টানা 15 বছরের স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনের দিকে নজর ছিল পুরো বিশ্বের। নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই দলের এমন ঐতিহাসিক জয় এসেছে বলেও মন্তব্য করেন প্রতিবেশী ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার নেতারা। রাষ্ট্রনেতাদের পাশাপাশি ঢাকায় অবস্থিত বেশ কিছু দূতাবাসের পক্ষ থেকেও বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মোদী বলেন, একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে। দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার জন্য উৎসুক হয়ে আছেন বলেও জানান নরেন্দ্র মোদী। বিএনপির জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে
তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতা লেখেন, নির্বাচনে বিপুল জয়ের জন্য তারেক ভাই ও তার দলকে অভিনন্দন জানাই। এ সময় নির্বাচনে অংশ নেয়া অন্যান্য দলগুলোকেও অভিনন্দন জানান তিনি। ভারতের সাথে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন মমতা। চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে ইসলামাবাদ আগ্রহী বলেও জানান পাক প্রেসিডেন্ট। বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমান ও বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন শাহবাজ শরীফ। নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন তিনি। গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় প্রিয় বন্ধু মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনূসের নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব নেতাদের পাশাপাশি ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ঢাকার মার্কিন ও চীনা দূতাবাসের সামাজিক মাধ্যমের পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পোস্টে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন ও বেইজিং। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সহ তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শান্তিপূর্ণ ভোট ও স্বচ্ছ প্রক্রিয়ার কারণে এবারের নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনকে ঘিরে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন বিদেশি প্রতিনিধিরা। এই ভোটকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ বলে অভিহিত করেছে সংস্থাগুলো। বিস্তারিত মিরফজলি রাব্বি ডেস্ক রিপোর্টে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় এখন বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী প্রথম জাতীয় নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুগ্ধ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। কয়েকশো বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে ১২ ফেব্রুয়ারির এই ভোটকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ বলে অভিহিত করেছে সংস্থাগুলো। শান্তিপূর্ণ ভোট ও স্বচ্ছ প্রক্রিয়ার কারণে এবারের নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক নতুন বেঞ্চমার্ক হিসেবে দেখছেন বিদেশি পর্যবেক্ষকেরা। এবারের নির্বাচনে মোট ১২,৭৬,০০,০০০ বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৫১টি রাজনৈতিক দলের ২,০৩৪ জন প্রার্থী। নির্বাচনে ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন বিদেশি প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান ও সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ডেভিড ড্রেয়ার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হিসেবে বর্ণনা করেছেন। ভোট গ্রহণের কার্যক্রম সরজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো-আডো। এছাড়াও সন্তোষ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। আন্তর্জাতিক সংস্থাগুলো এই নির্বাচন ও গণভোট নিয়ে তাদের পর্যবেক্ষণ ও আনুষ্ঠানিক বিবৃতি ইতিমধ্যেই প্রকাশ করতে শুরু করেছে। ১২ ফেব্রুয়ারি রাতেই প্রাথমিক বিবৃতি প্রকাশ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, যেখানে এবারের নির্বাচনকে ঐতিহাসিক ও শান্তিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
ঘানার প্রাক্তন প্রেসিডেন্ট নানা আকুফো-আডোর নেতৃত্বে কমনওয়েলথ দল তাদের আগমনী বার্তা প্রকাশ করেছে। তারা মূলত বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে এবং নির্বাচন পরবর্তী পরিবেশের উপর নজর রাখছে। এছাড়া আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন। নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূয়সী প্রশংসা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একদিকে তারুণ্যের অদম্য প্রত্যাশা, অন্যদিকে বিদেশি পরাশক্তিদের ভূ রাজনৈতিক স্বার্থ। সব মিলিয়ে এই নির্বাচন ঢাকার সীমানা পেরিয়ে হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ পাঠ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভয়ঙ্কর রহস্যময় বোমা হামলা চালিয়ে এবার ফিলিস্তিনিদের পুড়ে ছাই করে দিচ্ছে ইসরায়েল। কোথাও থাকে না শরীরের কোনো চিহ্ন, পড়ে থাকে শুধু রক্তের দাগ, পোড়া টিস্যু আর ছাই। আল জাজিরা অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে এমন ভয়াবহ তথ্যই উঠে এসেছে। তাদের দাবি, উচ্চ তাপমাত্রার থার্মোবারিক বোমার আঘাতে পুড়ে ছাই হয়ে গেছে বহু ফিলিস্তিনের দেহ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভ্যাকুয়াম বা অ্যারোসল বোমা ব্যবহার করে ফিলিস্তিনিদের উধাও করে দিচ্ছে ইসরায়েল। গাজাবাসীকে এমনভাবে হত্যা করা হচ্ছে যে দেয়ালে রক্তের চিহ্ন, মেঝেতে পোড়া মাংসের টুকরো কিংবা ধূসর ছাই ছাড়া কিছুই মিলছে না। একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা দাবি করেছে, ইসরায়েলি হামলায় বাষ্পীভূত হয়ে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি। ফুটন্ত গরম পানির জন্য লাগে মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথচ ইসরায়েলের ব্যবহার করা বোমা থেকে উৎপন্ন হয় 3500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ। আর এই উচ্চ তাপ মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেয় মানবদেহ। চাঞ্চল্যকর এমন অভিযোগ ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অন্তত 2800 জনের ঘটনা নথিভুক্ত করার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স টিম। তাদের দাবি, এসব ক্ষেত্রে বাড়িতে নির্দিষ্ট সংখ্যক মানুষ থাকার তথ্য মিলছে ঠিকই, কিন্তু ধ্বংসস্তূপ থেকে সব দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যেমন পরিবারের সদস্যরা বলছেন 5 জন ভেতরে ছিলেন, কিন্তু উদ্ধার হয়েছে 3টি দেহ। দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালে রক্তের চিহ্ন বা ছোট চামড়ার টুকরো পাওয়া গেলে তাদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে বাষ্পীভূত হিসেবে। গাজায় বিশেষ ধরনের তাপীয় ও থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। বিস্ফোরণের সময় এসব অস্ত্র অত্যন্ত উচ্চ তাপ তৈরি করে। আমেরিকার বানানো অনেক বোমায় ব্যবহৃত ট্রাইটোনাল নামের বিস্ফোরক থেকে উৎপন্ন হয় ভয়াবহ উত্তাপ। আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়, তদন্তে উঠে এসেছে MK-84 হ্যামার, ব্লু 109 বাংকার বাস্টার এবং GBO-39 স্মল ডায়ামিটার বোমার নাম। অভিযোগ রয়েছে 2024 সালে আল মাওয়াসি এলাকায় ব্লু 109 ও গাজা সিটির আল তাবিন স্কুলে GBO-39 ব্যবহার করে হত্যাকাণ্ড চালায় ইসরায়েল। প্রমাণ হিসেবে এসব অস্ত্রের টুকরো পাওয়ার কথা জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। মানুষের দেহ পুরোপুরি উধাও হয়ে যাওয়া আক্ষরিক অর্থে অসম্ভব মনে হয়। এক্ষেত্রে গাজার সিভিল ডিফেন্স ইভাপোরেটেড বা বাষ্পীভূত শব্দটি ব্যবহার করেছে উদ্ধার অযোগ্য অবস্থা বোঝাতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, মানুষের দেহের প্রায় 80% পানি। চরম তাপের মুখে পড়লে রসায়নের নিয়ম অনুযায়ী দেহ পুড়ে ছাই হয়ে যেতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। তাদের অভিযোগ, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যার শিকার হয়েছে 72,000-এর বেশি মানুষ। মাটির সাথে মিশে গেছে স্থানীয় অবকাঠামোর প্রায় 90%। পুরো অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তাপীয় অস্ত্র ব্যবহার নিয়ে নতুন অনুসন্ধান থেকে প্রশ্ন উঠেছে, গাজাবাসীকে সম্পূর্ণ উধাও করে দেওয়ার উদ্দেশ্যেই কি ভয়ঙ্কর এসব অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল? এর বিরুদ্ধে নেওয়া হবে কি কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্যারিসের রাস্তায় 5 দশকেরও বেশি সময় ধরে পট্টিকা বিক্রি করে আসা পাকিস্তানি বংশোদ্ভূত আলী আকবর পেয়েছেন ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। 74 বছর বয়সে এই সংবাদপত্র বিক্রেতাকে গ্র্যান্ড অর্ডার অফ মেরিটের নাইট উপাধিতে ভূষিত করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 1973 সালে ফ্রান্সে এসে ক্যাফে ও বিশ্ববিদ্যালয় এলাকায় পত্রিকা বিক্রি শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে ঐতিহ্য ধরে রাখার স্বীকৃতিতে দেয়া সম্মাননা নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট।
কখনো দৌড়ে কখনো দ্রুত হাঁটছেন, হাতে একগুচ্ছ পত্রিকা। প্যারিসের লাতিন কোয়ার্টারের ক্যাফে থেকে ক্যাফে ছুটে বেড়ানো এই হকার যেন শহরেরই এক চেনা মুখ। 5 দশকের বেশি সময় ধরে রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে আসা সেই মানুষটিকেই এবার ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। 1973 সাল থেকে প্যারিসে অভিজাত লাতিন কোয়ার্টারের ক্যাফে ও রেস্তোরাঁয় ঘুরে পত্রিকা বিক্রি করছেন আলী আকবর। বিক্রি কমে যাওয়ায় চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি হাস্যরস আর প্রাণবন্ত আচরণ দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার নিজস্ব কৌশল গড়ে তুলেছেন। টেলিভিশন জনপ্রিয় হওয়ার পর 1970-এর দশকের মাঝামাঝি সময়ে রাস্তায় পত্রিকা বিক্রেতাদের প্রায় বিলুপ্ত হয়ে যেতে দেখা যায়। তবে সেই ধারা ভেঙে আলী আকবর একাই টিকিয়ে রেখেছেন এই ঐতিহ্য। তার পরিশ্রম আর আন্তরিকতা প্যারিসের স্থানীয় বাসিন্দাদের কাছে তাকে করে তুলেছে প্রিয় মুখ, আর আন্তর্জাতিক গণমাধ্যমেও এনে দিয়েছে পরিচিতি। পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা আলী আকবর 1970 সালে ফ্রান্সে যান। শুরুতে তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে ব্যঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো বিক্রি করতেন। এরপর অর্ধশতকের বেশি সময় ধরে পত্রিকা বিক্রির মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছেন প্যারিসের রাস্তাঘাটের এক জীবন্ত ইতিহাস। ৭৪ বছর বয়সী আলী আকবরকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গ্র্যান্ড অর্ডার অব মেরিটের নাইট উপাধিতে সম্মানিত করেছেন। বেসামরিক বা সামরিক ক্ষেত্রে ফ্রান্সের জন্য অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়। এবার সেই সম্মাননায় তাকে ভূষিত করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই মর্যাদা দেওয়া হয়। মোরশেদা আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।